পাতলা লাগছিল, মনে হচ্ছিল মাথার উপর থেকে ভারী কিছু নেমে গেছে। পরদিন সকালে ঘুম থেকে উঠেই ওনার বমি হয়, কিছুটা রক্ত বের হয়। উনি তো কিছুই খেতে পারতেন না। তাহলে বমি হলো কিভাবে? মানুষ কিছু খেলেই তো বমি আসে। মনে হচ্ছিল ওনার পেটের ভিতরে অনেক খাবার টাবার ছিল, এরকম কিছু মনে হচ্ছিল আর কি। তো যাই হোক, এরপর থেকে উনি একটু একটু খেতে পারেন। দিন দিন উনি সুস্থ হতে লাগেন। 2 থেকে 3 মাসের মধ্যে আবার উনি আল্লাহর রহমতে সুস্থ স্বাভাবিক হয়ে যান। তো ওই ভিক্ষুক কে ছিলেন, মানুষ নাকি জিন ছিলেন, কিভাবে সুস্থ করলেন, সবকিছু অজানা রয়ে গেল। তবে ওই ভিক্ষুক যে মানুষ ছিলেন এটা উনি বলে গিয়েছেন। তো যাই হোক, এসব রহস্য হয়তোবা আর কখনো জানা হবে না। তাহের মামা সুস্থ স্বাভাবিক হয়েছেন, মৃত্যুর মুখ থেকে ফেরত এসেছেন। এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে? উনি এরপর আর অ্যাম্বুলেন্স চালান নাই। সুস্থ হওয়ার পর উনি 6 বছর বাস চালিয়েছেন। ড্রাইভিং পেশার ওনার ফেরার ইচ্ছা ছিল না, কিন্তু পেটার দায়ে ওই পেশাটাকে বেছে নিতে হয়েছে, কারণ উনি অন্য কোনো কাজ পারতেন না। এরপর আবার উনি বাস চালানো ছেড়ে দিয়েছেন, ট্রাক চালান। ট্রাক চালাতে গিয়েও ওনার সাথে ভয়ের ঘটনা ঘটেছিল। তো তাহের মামা জানিয়েছেন যে পরবর্তীতে উনি সেই ঘটনা শেয়ার করবেন। তো এটাই ছিল তাহের মামার ঘটনা। প্রিয় লিসেনার্স, ওই আংটির বিষয়ে কি হয়েছিল এই বিষয়ে অবশ্য মাশফিক ভাই কিছু জানান নাই, যে ওই আংটিটার পরবর্তীতে কি হয়েছিল। প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন যে এই ঘটনার যখন শুরু হয়, তারপর যখন নিশি নামের সেই মেয়েটার আবির্ভাব হয়, আমরা তো সকলে চিন্তা করেছিলাম যে তাহের মামা নিশ্চয়ই কোনো পরীর প্রেমে পড়ে গেছেন, এটা নিশ্চয়ই কোনো পরী, এটা সেটা কত কথা, হয়তোবা তার দেশে নিয়ে যাবেন। আসলে এটা যে কোনো পরী ছিল না, এটা ছিল ভয়ঙ্কর এক পিশাচ, বিষাক্ত রক্তচোষা এক পিশাচ, যার নাম হচ্ছে দিলান। এই জিনিসটা এমন এক কলা কৌশল অবলম্বন করছে তাহের মামাকে ঘিরে, যে তাহের মামার প্রাণ তো চলেই যেত। এইখানে একটা কথা প্রিয় লিসেনার, সেটা হলো আমরা বিভিন্ন ঘটনায় দেখতে পারি যে বিভিন্ন প্রতিকূল পরিবেশ পরিস্থিতিতে এরকম কিছু ভিক্ষুকের আবির্ভাব ঘটে। এনারা আসলে কারা? বিভিন্ন ঘটনা আমরা দেখতে পাই, শুনতে পাই, আর এটার প্রমাণও পাই। আমি যতটুকু সম্ভব তথ্য নেওয়ার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে অনেক সময় অনেক আল্লাহওয়ালা ব্যক্তিরা বিভিন্ন জায়গায় থাকেন, তাদের কাছে বিভিন্ন জিনেরা খবর পাঠায় যে ওরকম একজন ব্যক্তি খুব অসুস্থ অবস্থায় আছেন, হুজুর আপনি ওখানে যেতে পারেন, আপনি চাইলে এটা সুস্থ করতে পারেন, আল্লাহ চান তো আপনি গিয়ে ওই রোগীটার একটু চিকিৎসা করে দেন। তখন এই ধরনের ফকিরদের আবির্ভাব ঘটে, ওনারা আবার চলেও যান। আবার কখনো কখনো এমন হয় জিনেরাও ফকিরের রূপ ধরে আসতে পারেন। অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের ঘটনাই ঘটে। এটা আল্লাহ তাআলার তরফ থেকেই একটা রহমত বলতে হবে, যে ওনাদের কাছে কোনো না কোনোভাবে খবর পৌঁছান। ওনারা আধ্যাত্মিকভাবেই জানেন, আল্লাহ তাআলা তাদেরকে কাশফের মাধ্যমে জানান অথবা জিনদের মাধ্যমে জানান, যেভাবেই হোক ওরা জানতে পারেন, আসেন। সবার ভাগ্যে যে এটা থাকে তা কিন্তু না, অনেকেই কিন্তু এই ভাগ্য ছাড়াই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এই জিনেদের খপ্পরে পড়ে। তো আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই ধরনের দুষ্টু জিনেদের হাত থেকে। অ্যাম্বুলেন্সের একটি ঘটনা যে কোন দিকে মোড় নিল, এটা সত্যি আমাকে অবাক করেছে। আলহামদুলিল্লাহ, তাহের মামা উনি নিজেও আপনাদের হর ওয়ার্ল্ডের এই ঘটনাটা, মানে ওনার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা উনি শুনবেন। উনি বলেছিলেন যে ঘটনাটা যদি সকলের কাছে ভালো লাগে, তো ওনার ট্রাক ড্রাইভিং জীবনে যেই ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো উনি মাশফিক ভাইয়ের মাধ্যমে পাঠাবেন বলে জানিয়ে। আমার নাম মোহাম্মদ আলমগীর, আমি মোহাম্মদপুরে থাকি। আজ আমি যেই ঘটনাটা লিখে পাঠাচ্ছি সেটি আমি শুনেছি আমার আব্বুর কাছ থেকে। ঘটনাটি ঘটেছিল আব্বুর বন্ধুর দুলা ভাইয়ের সাথে। সঙ্গত কারণে তার নাম গোপন রাখছি, কারণ তিনি এখন অ্যাম্বুলেন্স ড্রাইভিং এর পেশায় আছেন। তবে ধরে নিন তার নাম রাজীব। ইমরান ভাই, আমি এর আগে কখনোই আপনাকে কোনো ঘটনা লিখে পাঠাইনি, তাই আমার লেখালেখির এত কোনো অভিজ্ঞতা নেই। আমার ঘটনাটি আপনি ন্যারেট করে শ্রোতাদেরকে শোনাবেন, এটা আমার অনুরোধ। তবে জানি না আমার ইমেলটা সিলেক্ট হবে কিনা। আমি প্রতিদিন আপনার ভিডিও শুনি, ঘুমানোর আগে বেশি শোনা হয়। যাক ইমরান ভাই, আমি আর বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি মূল ঘটনায় চলে যাই। ঘটনাটি আমি ঠিক সেইভাবে লেখার চেষ্টা করি যেভাবে আমার আব্বুর বন্ধুর দুলা ভাই বলেছিলেন। আর হ্যাঁ, ঠিকানাগুলো সত্য হবে না। বলছেন রাজীব। রাত তখন প্রায় 2:30টার মতো। আমি তখন অজু করে তাসবিহাতে বসেছিলাম নামাজের পর একটু আরাম করব বলে। ঠিক সেই সময় ফোনটা বাজলো, ডিউটির ফোন। মনের মধ্যে হালকা একটা অস্বস্তি হচ্ছিল, জানি না কেন। রিসিভ করতে ওপাশ থেকে একটা কাপা কণ্ঠ বলল, ভাই রোগীটা মারা যাচ্ছে, আপনারাই ভরসা।
ঠিকানা দিলে বুঝলাম জায়গাটা খুব একটা দূরে না, পুরান ঢাকার একটা গলি, যেখানে গাড়ি ঢোকানোই ঝুঁকিপূর্ণ। অ্যাম্বুলেন্স স্টার্ট দিয়ে আমি আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লাম। গাড়ির সাইরেন বাজছিল, কিন্তু সেই রাতে রাস্তাটা অস্বাভাবিকভাবে নীরব। রাস্তার পাশে এক একটা ল্যাম্পপোস্টের নিচে ছায়া নড়ছিল। চোখে পড়লেই বুকটা ধক করে উঠত। আমি বারবার আয়াতুল কুরসি পড়ছিলাম মনে মনে। পৌঁছে দেখি এক বৃদ্ধ লোক দরজার সামনে দাঁড়িয়ে কোলে একটা শিশুর মতো করে একজন বৃদ্ধাকে ধরে রেখেছে। তার মুখ একেবারে বিবর্ণ, নিঃশ্বাস নিতে পারছেন না। আমায় দেখেই কাঁদতে কাঁদতে বলল, ভাই দয়া করেন, আমার বউটারে বাঁচান। আমি কিছু না বলে তাড়াতাড়ি স্ট্রেচার নামিয়ে ওনাকে তুলতে সাহায্য করলাম। লোকটা মাথায় হাত রেখে বলল, ও শুধু আপনাকে চাইছে। আমি খানিকটা অবাক হলাম। উনি আমাকে চিনবেন কেন? আমি তো এই এলাকার কেউ না। গাড়িতে তুলেই রোগী মহিলার মুখের দিকে তাকিয়ে কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছিল। তার চোখ খোলা ছিল, কিন্তু চাহনি খুব গভীর, যেন কিছু বলতে চায় কিন্তু পারছে না। আমি জানি না কেন আমার কাঁধে হঠাৎ একটা ঠান্ডা হাতের ছোঁয়া অনুভব করলাম, কিন্তু তখন আমার পাশে কেউ ছিল না। অ্যাম্বুলেন্স ছাড়ার আগে আমি শুধু বললাম, আপা কোরআনের কিছু আয়াত পড়ুন মনে মনে, ইনশাল্লাহ কিছু হবে না। তখন উনি ঠোঁট নাড়াচ্ছিলেন, কি যেন জপছিলেন। আমি কেবিনে উঠে গাড়ি চালাতে লাগলাম, আর পেছনের আয়নায় মাঝে মাঝে তাকিয়ে দেখছিলাম তার চোখ যাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। ভয় লাগছিল, হ্যাঁ ভীষণ ভয় লাগছিল, কিন্তু আমি আল্লাহর উপর ভরসা করে চালিয়ে যাচ্ছিলাম। মনে মনে শুধু একটা দোয়া করছিলাম, হে আল্লাহ, যদি এই মেয়েটার মৃত্যু লেখা থাকে তবে আপনি দয়া করে তাকে সহজ করুন। হাসপাতাল মাত্র 12 মিনিট দূর, কিন্তু সেই 12 মিনিট আমার জীবনের সবচেয়ে লম্বা সময় হয়ে দাঁড়ালো। হাসপাতালে পৌঁছাতে আমার বেশি সময় লাগেনি, কিন্তু ভিতরে ঢুকে বুঝলাম কিছু একটা ঠিকঠাক নেই। রোগী মহিলাকে স্ট্রেচারে তোলার সময় নার্সরা একটু হকচকিয়ে গেল। একজন বলল, উনি তো চোখ খুলেই রেখেছেন। আমি বললাম, হ্যাঁ, কিন্তু জ্ঞান নেই মনে হলো। নার্স বলল, চোখ খোলা থাকলেও এই দৃষ্টিভঙ্গি স্বাভাবিক না ভাই, একদম আলাদা রকম। তারা দ্রুত তাকে ট্রিটমেন্ট রুমে নিয়ে গেল। আমি বাইরে অপেক্ষা করছিলাম। তখন এক অদ্ভুত অনুভূতি হতে লাগলো। মনে হলো কেউ আমার পেছনে দাঁড়িয়ে। আমি হঠাৎ ঘুরে তাকালাম, কেউ নেই, কিন্তু সেই মুহূর্তে হাসপাতালের ভেতর থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ, রাজীব ভাই, আমারে ফেলে যাবেন না প্লিজ। আমি চমকে গেলাম, কেউ আমার নাম জানলো কিভাবে? আমি তো কাউকে চিনিও না এখানে। এক পা করে সামনে এগোলাম। ডাক্তার আবার এলো, এবার যেন আরো কাছে। ভেতরে গিয়ে দেখি রোগী মহিলাকে আইসিইউতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে, কিন্তু তখনও তার ঠোঁট কিছু একটা পড়ছিল। আমি কান পেতে শুনলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার ঠোঁট থেমে গেল, চোখ বন্ধ হয়ে এলো ধীরে ধীরে। ডাক্তার এসে জানালো হৃদস্পন্দন খুব দুর্বল, কিছু বুঝতে পারছি না। আমি কিছু বললাম না, শুধু মাথা নিচু করে চোখ বন্ধ করলাম। কিন্তু তখনই চোখ বন্ধ করতেই যেন আমার আশপাশের জগৎটাই পাল্টে গেল। আমি দেখতে পেলাম আমি একটা অন্ধকার গলির মধ্যে দাঁড়িয়ে, কোথাও আলো নেই। দূরে এক মহিলার অবয়ব, ঠিক সেই রোগীর মতো। তিনি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছেন। আমি বললাম, আপনি কে? তিনি উত্তর দিলেন না, শুধু সামনে এগিয়ে এলেন। মুখে হাসি, কিন্তু চোখে কান্না। তারপর হঠাৎ চারপাশে সূরা ফাতিহা পড়ার শব্দ গুঞ্জন করতে লাগলো। চোখ খুলে দেখি আমি হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে। একজন বয়স্ক রোগীর আত্মীয় রোগীর জানাজা পড়ার আয়াত পাঠ করছে। আমার গা শিউরে উঠল। আমি তাড়াতাড়ি হাসপাতালের বারান্দা দিয়ে বেরিয়ে এলাম। গাড়ির পাশে গিয়ে বসে পড়লাম। সিটে বসে ভাবছিলাম, এই মেয়েটা কে ছিল? কেন সে আমাকে ডাকছিল? হঠাৎ ফোনটা আবার বেজে উঠল। স্ক্রিনে অপরিচিত নাম্বার। ধরতে উপাস থেকে শোনা গেল সে একই গলা, রাজীব ভাই, আপনি ছাড়া আমার আর কেউ নাই, ফিরে আসেন। আমি এবার ভীষণ ভয় পেলাম। ফোনটা রেখে আমি কয়েক সেকেন্ড থমকেছিলাম। সে একই গলা, সে একই অনুরোধ, ফিরে আসেন। কিন্তু এই ফোন তো সেই মৃত নারীর হওয়ার কথা নয়। কি ছিল এই কণ্ঠের পেছনে? ভুল তো শুনিনি। আমি ভয় পেয়ে ফোনটা সুইচ অফ করে ফেললাম। তবে ভয় থেকে নয়, অভিমান থেকে। কেন আমি তো শুধু একজন অ্যাম্বুলেন্স চালক, যাকে মানুষ সাধারণত গুরুত্ব দেয় না। তাহলে এই মেয়ে, এই ছায়া, এই ডাক সব আমার জন্য কেন? সেই রাতের পর আমি 2 দিন কাজে যাইনি। নিজের মধ্যেই গুটিয়েছিলাম। বারবার সেই চোখ, সেই কণ্ঠস্বর ফিরে ফিরে আসছিল। এমনকি নামাজে মন বসাতে পারছিলাম না। যখন সিজদায় যাই মনে হয় কেউ আমার পাশে বসে আছে। 3য় দিন সকালে হেড অফিস থেকে ফোন এলো। একটা বিশেষ অনুরোধ এসেছে। একজন বয়স্ক ব্যক্তি শুধু আপনাকে অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে চাইছেন। আমার বুকটা ধক করে উঠল। আমি কিছু না ভেবে রাজি হয়ে গেলাম। ঠিকানা ছিল মিরপুরের একটা পুরনো বাড়ি। পৌঁছে দেখি এক বৃদ্ধা সাদা শাড়ি পরে দরজায় দাঁড়িয়ে, মাথায় সাদা ওড়না। আমার দিকে তাকিয়ে শান্তভাবে বললেন, তুমি ঠিক সময় এসেছো রাজীব ভাই। আমি ভীষণ অবাক হলাম। আপনি আমাকে চেনেন? তিনি বললেন না কিছু, শুধু বললেন, আমার একমাত্র ছেলের নাম ছিল রাজীব, যুদ্ধের সময় হারিয়ে গিয়েছিল। তোমার চেহারাটা অবিকল ওর মতো। আমার চোখ ঝাপসা হয়ে গেল। আমি তাকে গাড়িতে তুললাম। তার শরীর খারাপ, কিছুটা বার্ধক্যজনিত, কিন্তু চোখে ছিল অন্যরকম প্রশান্তি।
হাসপাতালে পৌঁছে দেওয়ার সময় তিনি আমার হাতে একটা ছোট কোরআন শরীফ ধরিয়ে বললেন, তুমি অন্যরকম রাজীব ভাই। কাউকে হারিয়ে গেলে যে শুধু কান্নায় আসে না, কখনো কখনো কারো ভেতরেই তাদের ফেরত পাওয়া যায়। তিনি চলে গেলেন। সেদিন রাতে আমি আবার সেই রোগীর ফাইলটা খুঁজে বের করলাম, যার জন্য ওই প্রথম রাতে ডাক পেয়েছিলাম। নাম ছিল আতিয়া খাতুন, ঠিকানা ছিল মিরপুর। তাইলে আমি জানি না মৃত্যুর পরে আত্মার সম্পর্ক কিভাবে কাজ করে, কিন্তু আমি এটা জানি সেই প্রথম রাতে আমি যার হাত ধরে রেখেছিলাম তিনি হয়তো কারো মা ছিলেন। আজ যার কাছে আমি রাজীব ভাই, তিনি হয়তো সেই মায়ের খোঁজেই ছিলেন। আমি মাথা নিচু করে বললাম, হে আল্লাহ, যদি আমি কোনো হারানো আত্মার সান্ত্বনা হতে পারি তাহলে আমাকেও হেদায়েত দাও, যেন আমি পথ না হারাই। আমি যতই স্বাভাবিক হওয়ার চেষ্টা করি ততই যেন কিছু আমাকে টেনে নেয়। আতিয়া খাতুনের মৃত্যুর পরের ঘটনা, সে বৃদ্ধার অদ্ভুত মেল আর ফোন কল, সব মিলিয়ে একটা অদৃশ্য কুয়াশা ঘিরে ধরেছিল আমার জীবন। এক রাতে নামাজের পর আমি জানালার পাশে বসে কোরআন পড়ছিলাম। হঠাৎ ঘরের বাতাস ভারী লাগতে শুরু করলো। জানালার পর্দা নাড়তে নাড়তেই আমি বুঝলাম ঘরে আমি একা নেই। আমি পড়া বন্ধ করতেই আমার কানের কাছে খুব হালকা শব্দ, ঠিক যেন কেউ ফিসফিস করে বলছে, আয়াতুল কুরসি পড়ো, নাহলে আমি আসতে পারবো না। আমি কাঁপা গলায় বললাম, তুমি কে? উত্তর আসেনি, শুধু জানালার বাইরে একটা পায়ের শব্দ। ধীরে ধীরে যেন কেউ হাঁটছে। আমি চোখ বন্ধ করে দ্রুত আয়াতুল কুরসি আর সূরা ফালাক পড়তে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই বাতাসটা হালকা হলো, যেন কেউ আসতে চেয়েও ফিরে গেল। সেই রাতে আমি একজন বয়স্ক আলেমের কাছে গেলাম, যিনি রুহানি চিকিৎসা করেন। সব খুলে বললাম। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, তোমার সাথে একজন আত্মার সম্পর্ক তৈরি হয়েছে। সে তোমাকে কিছু জানাতে চায়, কিন্তু সে নিজেও দোটা নেয়। হয়তো সে অপূর্ণতা নিয়ে দুনিয়া ছেড়েছে। আমি জিজ্ঞেস করলাম, তাহলে আমি কি করব? তিনি বললেন, সূরা ইয়াসিন প্রতিদিন পড়ে তার নামে দোয়া করো এবং জানতে চেষ্টা করো আতিয়া খাতুনের জীবনে এমন কি ছিল যা এখনো শেষ হয়নি। ঘরে ফিরে আমি ফাইলপত্র ঘেটে আতিয়ার পরিবারের নাম খুঁজলাম। কোথাও কোনো আত্মীয় স্বজনের তথ্য নেই, শুধু একটা পুরনো ঠিকানা, মিরপুর 13, ব্লক সি, বাড়ি 11। আমি ঠিক করলাম পরের দিন ওখানে যাব। পরদিন সকালে গাড়ি নিয়ে রওনা দিলাম। ঠিকানায় গিয়ে দেখি বাড়িটা অনেক পুরনো, যেন বহু বছর ধরে ব্যবহার হয়নি। পাশের দোকানদারকে জিজ্ঞেস করতে বলল, আতিয়া খাতুন, উনি তো প্রায় 10 বছর আগে মারা গেছেন। আমি স্তব্ধ হয়ে গেলাম। বললাম, না না, উনি তো 5 দিন আগে আমার অ্যাম্বুলেন্সে ছিলেন। দোকানদার আমার দিকে তাকিয়ে হাসলো না, ভয়ও পেল না, বরং শান্ত গলায় বলল, আপনি একা না ভাই, ওনাকে অনেকেই এখনো দেখে, রাস্তায়, জানালায়। কেউ কেউ বলে উনি কাউকে খুঁজছেন। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তাহলে আমি কাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম? আমি যেন সময়ের এক গোলক ধাঁধায় আটকে গিয়েছিলাম। পুরনো মিরপুরের সেই বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, যেটা আতিয়া খাতুনের বলে চিহ্নিত হয়েছিল। যদিও বলা হয় তিনি 10 বছর আগে মারা গেছেন, তবে আমি কি একজন মৃত মানুষকে অ্যাম্বুলেন্সে তুলেছিলাম? একজন মৃত মানুষ আমাকে ফোন করেছিল। আমি কি পাগল হয়ে যাচ্ছি? আমি বাড়িটার ভেতর ঢুকলাম। ধুলোয় ভরা বারান্দা, ছেঁড়া পর্দার, দরজার গায়ে ঝুলন্ত তালা, সবকিছুতেই বছরের পর বছরের পরিত্যক্ততার ছাপ। কিন্তু জানেন সবচেয়ে অদ্ভুত জিনিসটা কি ছিল? ঘরের দেয়ালের এক কোণে একটা পুরনো ফ্রেমে এক যুবকের ছবি ছিল, চেহারাটা একদম আমার মতো। আমি থমকে গেলাম। নিচে লেখা ছিল, রাজীব হোসেন, 1971, 1975। আমার ছেলে। আমার বুক ধক করে উঠল। আমি বুঝে গিয়েছিলাম আতিয়া খাতুনের একমাত্র ছেলে ছিল রাজীব। হয়তো 1971-এর যুদ্ধেই হারিয়ে যায়, আর তার মৃত্যুর পরও তার মা সেই শূন্যতাকে ধারণ করে বেঁচেছিলেন। এমনকি মৃত্যুর পরও হয়তো তিনি আমাকে তার হারানো ছেলের প্রতিচ্ছবি হিসেবে দেখেছিলেন, তাই আমাকে চেয়েছিলেন। হঠাৎ আমার পেছনে এক গলা শুনলাম, তুমি ফিরেছ রাজীব? আমি ঘুরে দেখি কেউ নেই। তবু আমি উত্তর দিলাম, আমি রাজীব না, কিন্তু আমি বুঝতে পেরেছি আপনি কি হারিয়েছেন। একটা শীতল হাওয়া ঘরের মধ্যে ঘুরে গেল। তারপর দেয়ালের ঘড়িটা হঠাৎ চলা শুরু করলো। পুরোনো ক্যালেন্ডারের পৃষ্ঠা উল্টে গেল, আর আমি বুঝলাম তিনি চলে যাচ্ছেন। একটা ক্ষীণ আওয়াজ আমার কানে এলো, এবার আমায় আল্লাহর কাছে দোয়া করো, আমি মুক্তি চাই। আমি সেদিনই আতিয়া খাতুনের নামে সূরা ইয়াসিন, সূরা মুলুক আর দোয়া মাগফিরাত পড়ে দান করলাম। পরের 7 দিন রোজা রেখে নামাজে তার জন্য দোয়া করলাম। সপ্তাহ শেষে আমি অনেক হালকা বোধ করলাম, যেন কাঁধের ওপর ভার ছিল তা নেমে গেছে। জানি না তুমি বিশ্বাস করবে কিনা, তবে সত্যি বলছি, সেই দিনটার পর আমার জীবনের সবচেয়ে অদ্ভুত অধ্যায় শেষ হলো। আতিয়া খাতুন চলে গেলেন। কোনো চিঠি, কোনো বিদায়, শুধু একটা ভার হালকা হয়ে গেল। আমি যেন আর কারো ছায়া ছিলাম না, আবার নিজেই হয়ে উঠলাম রাজীব, একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার, একজন মানুষ, একজন মুসলিম। সেদিনের পর থেকে আর কেউ আমায় অদ্ভুত কণ্ঠে ডাকেনি। রাতে গা ছমছমে বাতাস বয়নি, জানালার পাশে ছায়াও দাঁড়ায়নি। আমি আবার কাজে ফিরেছি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ি, স্ত্রীর হাতের চা খেয়ে নতুন দিনের রুটিনে নেমে যাই। একদিন রাতে হাসপাতালে এক বাচ্চা ছেলেকে নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়িতে বসে সে হঠাৎ জিজ্ঞেস করলো, আঙ্কেল, আপনি কি ভয় পান না? রাতে এভাবে সাইরেন বাজিয়ে কোথায় কোথায় যান? আমি একটু হেসে বলেছিলাম,
ভয় আসে, কিন্তু ভয় কাটানোর নামই তো বিশ্বাস। বাচ্চাটা বলল, আমি সূরা ফালাক পড়ি, ভয় কাটে। আমি মৃদু হেসে মাথায় হাত রাখলাম। ঠিক এইটুকুই তো চেয়েছিলাম সবসময়, ভয়ের মাঝে আল্লাহকে খুঁজে পাওয়া। তারপর একদিন রাতে বাসায় ফিরে জানালার কাছে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালাম। তারারা কেমন জ্বলজ্বল করছিল। মনে হলো কেউ সেখান থেকে আমাকে দেখছে। আমি চোখ বন্ধ করে শুধু একটা কথাই বললাম, হে আল্লাহ, তুমি জানো কার অভাব কাকে দিয়ে পূরণ হয়। আমি শুধু তোর সন্তুষ্টি চাই। আতিয়া খাতুন যদি এখনো কোথাও থেকে থাকেন, আমি জানি এ বার্তাটা তিনি পেয়ে গেছেন। আমি এখন আগের মতোই স্বাভাবিক, তবে একটা পার্থক্য, এখন আমার ভিতরে অতীতের একটা নিঃশব্দ ছায়া আছে, যেটা আমাকে প্রতিদিন মনে করায় মানুষের কাজ শুধু গন্তব্যে পৌঁছানো না, মাঝে মাঝে কারো যাত্রাপথে আলো জ্বালিয়েও রাখা। আর সেই আলো জ্বালানোই তো আমার কাজ ছিল, আছে, থাকবে। তো ইমরান ভাই, এই ছিল আমার আব্বুর বন্ধুর দুলা ভাইয়ের সাথে ঘটে যাওয়া এক ঘটনা। রাকিবের ফ্রেন্ড গুন্থার রাকিবের অনেক পুরনো একজন বন্ধু। তারা একসাথে অনেক বছর বন্ধুত্ব তাদের মেনটেন করে চলেছে। রাকিব অ্যাকচুয়ালি অনেক বছর আগে জার্মানিতে গিয়েছিল এবং সেখানে সে সেটেল করে, এবং তখনই তার যাওয়ার কিছুদিন পরে গুন্থারের সাথে তার বন্ধুত্ব হয়। সো খুব ভালো বন্ধুত্ব তাদের, এবং সে গুন্থারের নেচার সম্পর্কে বলেছে গুন্থার খুবই রহস্যপ্রেমী একজন মানুষ। সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, এটা তার একটা শখ, এবং সে একা একা ঘোরে, এটা হচ্ছে তার একটা বিশেষত্ব। কারণ গুন্থার নাকি তাকে বলেছে যে সে মনে করে কোথাও একা গেলেই রহস্যের দেখা পাওয়া যায়, যেটা নাকি সে আসলে অনেককে নিয়ে গেলে সেই জিনিসটা হয় না। তো যাই হোক, এটা গুন্থারের ইউনিভার্সিটি লাইফের একটা ঘটনা। এছাড়াও বেশ কিছু ঘটনা গুন্থার শেয়ার করেছে রাকিবের কাছে। তো এই ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, এবং প্রমাণ নয় আমি হয়তো আরো পাবো গুন্থারের ঘটনা রাকিবের কাছ থেকে। তো এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করছি। তো গুন্থার এরকম একা একা ঘুরতে পছন্দ করতে, এবং বিভিন্ন জায়গায় সে গিয়েছে, জার্মানি তো বটেই, ইউরোপের আরো বিভিন্ন জায়গায় সে গিয়েছে। তো এই ঘটনাটা ঘটে তার সাথে তার ইউনিভার্সিটি লাইফে, এবং সে একটা ক্যাসেল দেখতে যায়, এবং যে ক্যাসেলটার সম্বন্ধে সে জানতে পারে তার কিছু বন্ধুর কাছ থেকে। তারা তাকে বলে যে অমুকটা ক্যাসেল নিয়ে তাদের মধ্যে কথা হচ্ছিল, যে ওই ক্যাসেলটা কেমন। তো বলতেছে যে ওই ক্যাসেলের সম্পর্কে যতটুকু যা শোনা যায় তার মধ্যে অনেক কিছুই অতিরঞ্জিত। তার বন্ধু বলতেছে যে যদিও সেখানে এখনো ট্যুরিজম ওয়াইড ওপেন, টুরিস্টরা যায় এবং রাতে থাকে না, তারা সন্ধ্যার সময় চলে আসে। বাট ওইটা যেহেতু একই ফ্যামিলি এখনো ওন করে, তো সুতরাং যেই ধরনের কথা মানুষ অনেকে বলে এই হন্টেড ব্যাপার স্যাপার নিয়ে, এটা অনেকটাই অতিরঞ্জিত। তবে গুন্থার তুমি যে দেখে আসতে পারো। তো আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, রাকিব কিন্তু নিষেধ করেছে আমি যেন ক্যাসেলটার এক্সাক্ট নাম আর লোকেশনটা না বলি। আমি সেটা করব, সে অবশ্য আমাকে লিখেছে, বাট আমি সেটা আপনাদের কাছে সেটা উজ্জ্বল রাখবো, সেটা আমি বলবো না। আপনারা কাহিনীটার ফিলটা পাওয়ার চেষ্টা করেন বা ঘটনার ফিলটা পাওয়ার চেষ্টা করেন। তো গুন্থার সেখানে যখন শোনে যে অতিরঞ্জিত ব্যাপারটা, তো গুন্থার সেটা সেই ক্যাসেল সম্পর্কে একটু খোঁজ খবর নেয়। তো সে বিভিন্ন কিছু জানতে পারে, অনেকেই অনেক কথা বলে যে সেখানে এত বছর ধরে এটা আছে, এটা মিডিভেল এজের একটা ক্যাসেল, এবং এখন পর্যন্ত মানে এই ঘটনা হচ্ছে 2000 সালের দিকের ঘটনা। তো 2000 সাল মানে এখন থেকে 23 বছর আগের ঘটনা। তো বলতেছে যে সেই পর্যন্ত এখনো টিকে আছে একটা ক্যাসেল, এবং প্রায় অনেক বছর ধরে একই ফ্যামিলি ট্রির আন্ডারে আছে, শত শত বছর ধরে। তো এইটা আসলেই হয়তো অতিরঞ্জিত হতেও পারে। তবে গুন্থারের মনে একটা একটা দাগ কেটে যায়। সে চিন্তা করে যদি এই ক্যাসেলটা সম্পর্কে ভৌতিক ব্যাপারগুলো অতিরঞ্জিত হয়ে থাকবে, তাহলে কেন মানে এটা সন্ধ্যার পর বন্ধ হয়ে যায় এবং রাতের বেলা এখানে কেউ থাকে না। সে খোঁজ খবর নিয়ে জানতে পারে ক্যাসেলের ভেতরে যারা মেইনটেইন যারা করে বা যারা এখানকার কর্মী আছে, তারা সবাই ক্যাসেল ছেড়ে সন্ধ্যার পর চলে যায়। এবং এই ক্যাসেল সম্পর্কে আরো অনেক কিছু প্রচলিত আছে। সেখানে কি ছবি তোলা নিষেধ, ভেতরে একদমই ছবি তুলতে দেয় না, ছবি তোলা একদমই নিষেধ। ট্যুরিজম সময় হচ্ছে আপনার টুরিস্টরা আসে হচ্ছে সকালবেলা, এবং তারা সন্ধ্যার মধ্যে চলে যেতে হয় ক্যাসেল থেকে, এবং ছবি তোলা একদমই নিষেধ। আর ভেতরে যতটুকু ঘোরা যায়, দেখা যায়, নোট নেওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। আর এরকম হচ্ছে ক্যাসেলের ভেতরকার অবস্থা। তো গুন্থার চিন্তা করে যে ওয়াই নট গিভ ইট এ ট্রাই। বাট সে চিন্তা করে যে আমি যদি সেই জাস্ট ট্যুরিজম সময় যাই, চলে আসি, তাহলে আমি কি দেখতে পাবো? খুব একটা কিছু দেখতে পাওয়ার কথা না, কারণ ওখানে তো অনেক মানুষ থাকবে, তার মধ্যে আমি যাব। আর ক্যাসেলটা হচ্ছে যে বেশ দূরে, মানে মূল জায়গায়, যেখানে তাদের মানে অনেক দূর দিয়ে এসে গাড়িতে করেই আসতে হয় বা পার্সোনাল ভেহিকেল আসতে হয়। এসে পার্ক করে প্রায়
15-20 মিনিটের মতো হাঁটতে হয় সেখানে, এবং যে হাঁটার পথটা সেটা হচ্ছে একেবারে জঙ্গলের ভেতর দিয়ে, গাছপালা ফরেস্টের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যেতে হয় সেখানে। তো গুন্থার চিন্তা করে যে আমি গেলাম, জায়গাটা দেখলাম, একটা ভাইব পাবো, বাট আমি তো আসলে ওরকম কিছু পাবো না, সো লেটস গিভ ইট এ ট্রাই। তো গুন্থার একদিন সেখানে যায় এবং সে তার গাড়ি নিয়ে যায় সেখানে, এবং গাড়ি পার্ক করে সে চলে যায় সোজাসুজি হেঁটে, এবং যে হাঁটার পথটা সেটা সে দেখে বুঝতে পারে যে জায়গাটা বেশ বেশ অসাধারণ, এবং এখানে অনেক রকম রহস্যের ছোঁয়া আছে। সে রাস্তাতে দেখেই বুঝতে পারে, কারণ গুন্থার কিন্তু অনেক জায়গায় গিয়েছে এবং সেই যাওয়ার পথে দেখছে যে রাস্তা, এবং গুন্থারের মধ্যে কিছু ব্যাপার ছিল যেটা সে সবসময় ফিল করতো আর চিন্তা করতো যে এই জায়গাটা এত প্রাচীন, মেডিভেল, এই যে এই রাস্তা দিয়ে এরকম হয়েছিল, ওই রাস্তা দিয়ে এরকম হয়েছিল। সো এরকম জিনিসপত্র সে চিন্তা করতো সবসময়। তো করতে করতে সে হেঁটে যায় এবং সে ক্যাসেলে পৌঁছায়, এবং যথারীতি সেখানে সে ঢুকে এবং তার যেই টুরিস্ট টিকিট কেটে সে সেখানে ঢোকার, এবং সেখানে ঢুকে ঘুরে ঘুরে দেখে, তার কাছে ইতিহাস ছোঁয়া দেয়, এবং সে দেখে সেই বিভিন্ন ঐতিহাসিক জিনিস। সেই ক্যাসেলের ভেতরে কয়েকটা ক্লাস্টার্ড ভাবে আর কি, কয়েকটা এরকম বিল্ডিং দিয়ে ক্যাসেলটা এখনো টিকে আছে ওইরকম। তো বিভিন্ন জিনিস দেখে সে মোটামুটি অন্যদের সাথে বেশ টাইম কাটায়, রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়া করে, এবং সেই যথারীতি সময় মতো বেরিয়ে যায় ক্যাসেল থেকে। এবং ক্যাসেল থেকে বের হয়ে যাওয়ার পরে সে দেখতে পায় যে সব মানুষ হেঁটে বেরিয়ে যাচ্ছে এবং সেই ফরেস্টের রাস্তা দিয়ে, এবং তখন বিকাল গড়ায় গেছে, মানে একদম মানে আলো মিলায় যাচ্ছে এরকম একটা অবস্থা। তো হঠাৎ করে গুন্থারের মাথায় একটা প্ল্যান আসে যে আমি এই জঙ্গলের ভেতরে লুকায় থাকবো and ঘোরাঘুরি করবো, দেখবো রাতের বেলা কি ঘটে। I really want to see the night thing, what happens to this place. এটা চিন্তা করতে করতে সে চিন্তা করে যে এখানকার মানুষজন যখন আসবে, এসে পার্কিং আমার গাড়ি দেখবে, তখন একটা সমস্যা হবে। তো সে কি করে, গাড়ি উঠে সে পার্কিং থেকে বের হয়ে যায়। বের হয়ে যে সে রাস্তার কাছে একটা জায়গায় যায়, যে সে বের হয়ে অনেক দূর যায়, যে সেখানে একটা গ্যাস স্টেশন দেখতে পায়, একটা পেট্রোল পাম্প। সেখানে সে গাড়িটা পার্ক করে সে ওইখান থেকে একটা ট্যাক্সি নেওয়ার চেষ্টা করে। তো অনেকক্ষণ দাঁড়ায় থেকে সে ট্যাক্সি পায় না। পরে খুব বিরক্ত হয়ে যখন গেছে, এই সময় সে দেখে যে একটা এরকম রাইড চায় সে। একজন তাকে থামায়, বলে তুমি কোথায় যাও? বলে যে আমি সামনে যাব। তো সে বলতো সামনে তো কিছু নাই, বলে আমাকে ওই জায়গায় যেন নামায় দাও প্লিজ, আমার ওখানে রাইড দরকার, আমার ভেহিকেল ওইখানে আছে। তো একজন তাকে নিয়ে যায়, গাড়িতে নিয়ে ঠিক ওই যে রাস্তা দিয়ে এন্ট্রান্সের জায়গায় রাস্তার কাছে নামায় দেয়। তো স্টিল হিউজ প্লেস টু ওয়াক, কারণ পার্কিং অনেক দূরে ওখান থেকে, কারণ এটা পাহাড়ের উপরে উঠতে হবে মোটামুটি বেশ উঁচুতে। তো গুন্থার হাঁটা শুরু করে, এদিকে কিন্তু অন্ধকার হয়ে গেছে, পুরাই অন্ধকার হয়ে গেছে। গুন্থার হেঁটে হেঁটে যাচ্ছে, হাঁটতে সে দেখে যে এর মধ্যে দূরে কিছু হেডলাইট দেখা যাচ্ছে, এবং সে কয়েকটা গাড়ি বের হয়ে আসতেছে। তখন বুঝে যে এখানে এই গাড়িগুলো মনে হয় এখানকার এমপ্লয়ীদের গাড়ি। তো গুন্থার লুকায় পড়ে, মানে লুকায় পড়ে। এবং তখনকার যে সময়টা, তখন কিন্তু ওই অঞ্চলে ঠান্ডা পড়া শুরু হচ্ছে, এরকম একটা অবস্থা। খুব বেশি যে শীত তা না, শীত পড়ে গেল তো মানে পুরাই একদম ঠান্ডার সিজন, তখন তো একদম অবস্থা খারাপ, রাতে বাইরে থাকা প্রশ্নই ওঠে না। কিন্তু গুন্থার যখন গেছিল তখন সেখানে শীত পুরোপুরি পড়ে নাই, মানে শীত কেবল শুরু হবে, ঠান্ডাটা হালকা হালকা আসতেছে এরকম একটা সময়। তো গুন্থার করে কি গাছপালার ইসে যে লুকায় পড়ে এক জায়গায়, সে লুকায় থেকে সে দেখতেছে আস্তে আস্তে করে গাড়িগুলা বের হয়ে যাচ্ছে ওখান থেকে, এবং 3টা গাড়ি একসাথে বের হয়ে যায় লাস্টে, এবং গাড়িগুলো চলে যাওয়ার পর টেল লাইট গুলো সে দেখে একদম ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, এবং অন্ধকার জায়গাটা। গুন্থারের কাছে একদম অন্যরকম একটা ফিল লাগে, সে মানে পুরাই মানে অন্যরকম একটা অ্যাডভেঞ্চারাস অনুভূতি হয়ে যায়, কারণ সে তখন একা, এবং তার ভেহিকেল বেশ দূরে, এখানে তাকে পিক আপ করার মতো কেউ নাই, মানে কঠিন অবস্থা। এবং তখনকার যে সেলফোন সেটাও অনেক পুরনো, কিন্তু এখনকার মতো লেটেস্ট সেলফোন না, সেগুলো দিয়ে আসলে আলফা নিউমেরিক ছিল, মানে জাস্ট টেক্সট করা যেত, আলফা টেক্সট অ্যান্ড আপনার যে ফোন আসতো এরকম আর কি। যাই হোক, সে সেই কোন রকম আর কি ওখান থেকে হেঁটে হেঁটে আস্তে আস্তে করে পাশ দিয়ে বেরোনো শুরু করে। তো রাত কিন্তু হয়ে গেছে, মানে একেবারে সন্ধ্যা তখন গড়ায় গেছে, মানে একদম 7টা 7:30 এরকম বেজে গেছে, এবং অন্ধকার। একটু পরে সে হাঁটতেই দেখলো যে আকাশে চাঁদ উঠছে, এবং চাঁদের আলোটা ঝলমল করে এমন ভাবে পড়লো ওই জায়গাটার একটা ডিফারেন্ট লুক দেখা দিল, মানে অসাধারণ, মানে যেটা অ্যাডভেঞ্চারাস টাইপ অফ ইমেজ তার চোখের সামনে ভেসে উঠলো। আর সে যে জায়গাটা দাঁড়াইছিল, পাহাড়ের একটা কোল ঘেঁষে একটা জায়গায় রাস্তার বাঁকে, সেটা হচ্ছে পাথুরে পাহাড়। সে বলছে যে পাথর কেটে রাস্তাটার বাঁক বের করা হয়েছে। ওখান থেকে পাশে যে সে দাঁড়াইছিল, সেখান থেকে সে পুরোপুরি জায়গাটা দেখতে পাচ্ছে, সেই ক্যাসেলের প্রাঙ্গণটা আলো পড়ে ঝকমক করতেছে, একদম অন্যরকম একটা লুক।
তো গন্থার মানে অ্যাকচুয়ালি হি ফেল্ট ভেরি গুড, মানে সে চিন্তা করতেছে যে আমি আসলে আজকে আই এনজয় দ্য ডে নাইট, এবং তার সাথে তার স্যাকের মধ্যে কিছু স্নিকার বার ছিল, তো সে মনে করলো যে আমি অল সেট ফর টুনাইট। তো সে হেঁটে হেঁটে গেল এবং হেঁটে যে সেই ক্যাসেলে এন্ট্রেন্সের ঠিক কাছে গেল না, সে চিন্তা করলো যে এইখানে হয়তো হতে পারে তাদের কোনো ক্যামেরা থাকতে পারে বা তাদের কোনো মানুষ থাকতে পারে, যে হয়তো দেখলে সমস্যা হতে পারে তার, বা অ্যালার্ম থাকতে পারে। তো সে একদম ক্যাসেলের কাছে গেল না, গেটের দূর থেকে সে একটা জায়গায় একটা পাথরের খণ্ডের উপর বসে আছে। তো সে চিন্তা করতেছে হোয়াট আই এম গোনা ডু অল নাইট, কারণ আমার সামনে কিন্তু বড় একটা রাত আছে, এই রাতটা আমাকে পার করতে হবে। আমি তো এই গভীর রাতে এখান থেকে বের হয়ে আবার যদি আমি হাইওয়েতে যাও পড়ি, মানে যেখান থেকে গাড়ি চলাচল করে, ওখানে হয়তো আমাকে কেউ রাইড দিবে না এরকম রাত্রে, আমাকে ইদার তখন হয়তো হাঁটতে হবে, আবার পুলিশ রাস্তায় সমস্যা করতে পারে, জিজ্ঞেস করতে পারে কি করো। এনিওয়েজ, তো মোটামুটি আমাকে এইখানেই সারাটা রাত পার করে যেতে হবে, এরকম চিন্তা করতেছে গুন্থার। তো চিন্তা করতে করতে, এবং সে মোটামুটি ভালোই, তার শরীরে ভালোই কাপড় আছে, মোটা কাপড় আছে, ওইগুলো নিয়ে সে টেনশন করতেছে না, বাট রাতটা পার করা, এটা কি বোরিং রাত হবে কিনা এটাও চিন্তা করতেছে সে। সো বসে বসে অনেকক্ষণ চিন্তা করতেছে, কিছুই করার নাই, সময় পার হয়ে যাচ্ছে, এবং সে সেই রাতের একদম ক্রিকেটের ডাক, মানে ঝিঝি পোকার ডাক ইত্যাদি ইত্যাদি পোকামাকড়ের ডাক পাচ্ছে। এবং মানে তখনকার সময়টা এমন একটা সময়, যে সময় সেই মানে শীতটা আস্তে আস্তে আসতেছে, এই যে এক ধরনের পোকা আছে সেগুলো উড়ে উড়ে পড়ে, এগুলো দেখতেছে। তো মোটামুটি একটা বোরিং ব্যাপার স্যাপার ঘটে গেল আর কি। সে ভাবতেছে যে এটা আসলে এখন ডিসিশনটা ভেরি ওয়াইজ হলো না জিনিসটা, আমি এখানে বসে থাকবো এবং এই ধরনের একটা সিচুয়েশন ফেস করব। ভাবলো যে লেটস টেক এ ওয়াক, আমি হেঁটে যাই। তো সেখান থেকে হাঁটা শুরু করলো, আবার হাঁটতে হাঁটতে সে চলে গেল ভিতরে যে গাছপালা ঘেরা পথ, সেগুলোর মধ্যে দিয়ে সে একটু যেগুলো অফ রোডিং সেগুলো করা শুরু করলো, মানে সেই একটু নিচু জায়গাটা যেখানে ঢাল, যেখানে হাঁটা যায় গাছপালার মধ্যে হাঁটতেছে, এবং চাঁদের আলো তো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। গুন্থারের কাছে কিন্তু তখন ফ্ল্যাশ লাইট আছে, তার সেলফোন আছে, তার স্যাকের মধ্যে, মানে তার যে ব্যাগটা, ব্যাগের মধ্যে, সেখানে স্যাক বলতে তার যে স্যাক প্যাক, সেই মানে পাশের একটা ব্যাগ, সেই ব্যাগের মধ্যে তার ফ্ল্যাশ লাইট, তার সাথে ক্যান্ডি আছে খাওয়ার জন্য, স্নিকার বার আছে, দেন এবং টুকিটাকি তার যা যা দরকার, সেলফোনও আছে। তো সে হেঁটে হেঁটে সেই ঢাল দিয়ে নামতেছে এবং দেখতেছে যে বেশ মানে চাঁদের আলো হালকা পড়তেছে, লাইট জ্বালানোর কোনো প্রয়োজন নাই, মোটামুটি দেখা যাচ্ছে। হাঁটতে হাঁটতে যে সে খুব এনজয় করতেছে ওয়েদারটা এন্ড এভরিথিং, বাট তার কাছে একাকিত্বটাকে তাকে ঘিরে ফেলছে। সে ভাবতেছে যে আসলে খুব বেশি রকম মানে রিস্ক নেওয়া হয়ে গেল, যেটা ভালো লাগতেছে না। তো যাই হোক, এরকম হাঁটলো অনেকক্ষণ, তার মতো সময় পার করলো। তারপরে সে হেঁটে যে একটা কর্নার বের করলো, যে জায়গাটার মধ্যে বাঁকের উপরে একটা জায়গা একটু উঁচু। চিন্তা করলো এখানে আমি একটু হেলান দিয়ে বসে থাকি, বা আমি কিছুক্ষণ রেস্ট নেই, ন্যাপ নেই, দেখি কিরকম কি পার হয়। তো গুন্থার ওখানে যে বসে শুয়ে পড়লো, মানে আধা শোয়া হয়ে পড়লো, আর তাকায় আছে আকাশের দিকে, চাঁদ দেখতেছে, দেখতেছে, এবং মাঝে মাঝে সেই ক্যাসেলের দূর থেকে ক্যাসেলের অংশ দেখতেছে, সুন্দর লাগতেছে। তো এরকম কতক্ষণ চলে গেছে বলতে পারবে না। একসময় গুন্থার ঘুমায় পড়ছে, তার আর খেয়াল নাই কিছু। তো যখন তার ঘুম ভাঙলো, সেটা হচ্ছে একটা শব্দে, এবং শব্দটা মনে হলো যে কোনো লোহার সাথে লোহা ঘষা খাচ্ছে, এরকম মানে খস খস খস, লোহার সাথে লোহা ঘষা খেলে যেরকম একটা মেটালিক সাউন্ড হয়, খস খস মেটালিক সাউন্ড, সেরকম একটা শব্দ সে পাচ্ছে। তো সে মোটামুটি তাকায় দেখে চারিপাশটা কুয়াশায় ঢেকে গেছে। সে যখন ঘুমায় গেছিল তখন কিন্তু চাঁদের আলো ছিল, বেশ চারিদিক আলোকিত, গাছপালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল। এখন দেখতেছে বেশ কুয়াশা, এবং সে দেখতে পাচ্ছে না আশেপাশে, মানে মোটামুটি তার থেকে 3-4 ফিট দূরেই কুয়াশা, গাছগুলো সব ঢাকা কুয়াশায়। মনে হচ্ছে যে কুয়াশা এসে মানে পুরো জায়গাটাকে ধোঁয়া দিয়ে যদি ঢেকে দেয়, সেরকম একটা অবস্থা। তো গুন্থার একটু অস্বস্তিতে পড়ে গেল যে ঘটনাটা কি, এবং সে লোহায় লোহা ঘষা খাওয়ার মতো শব্দ পাচ্ছে, এবং তার থেকে বেশি দূর না, মনে হচ্ছে সে যেখানে বসে আছে তার থেকে কিছু নিচের দিকে, মানে কত দূর হবে, প্রায় 15-20 ফিট নিচেই শব্দটা হচ্ছে। তো সে আন্দাজ করলো এখান থেকে 20 ফিট নিচে রাস্তাটা আছে, মানে যে পায়ে চলা পথটা, যেটা দিয়ে মানে ঘুরে এসে উঠছে এই জায়গাটা, ওই জায়গাটা আছে। অনেকক্ষণ চিন্তা করে সে চিন্তা করলো যে কি করব, আমি হাঁটি, হেঁটে দেখি, উঠে উঠে হাত পা একটু নাড়াচাড়া করলো সে, কিন্তু সামনে কিন্তু কুয়াশার জন্য বেশি দূর দেখা যাচ্ছে না। তো সে চিন্তা করলো শব্দটা কিসের, আমি যদি ফ্ল্যাশ লাইট জ্বালাই, এখানে কি আবার কোনো সিকিউরিটি গার্ড আছে, আমাকে ধরে ফেলবে বা এরকম কিছু, আর ধরলে তো খামাকে আমাকে পুলিশের কাছে নিয়ে যাবে। এগুলো চিন্তা করতে করতে সে হাঁটতেছে, হেঁটে হেঁটে আন্দাজে আর কি, সে কিন্তু পুরোই আন্দাজে হাঁটতেছে। তারপরে আবার ভয়ও আছে, যেখান থেকে যদি হঠাৎ করে পা পিছলে পড়ে একদম পাহাড় থেকে নিচে পড়ে যাবে সে। তো ওরকম আন্দাজে সে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে হাঁটতে
এক কোণায় চলে আসলো, বুঝলো যে এখান থেকে নিচে নামার পথটা শুরু হয়েছে এবং সে সেখান থেকে খুব সন্তর্পণে হাঁটা শুরু করলো। এবং এদিকে ওই শব্দটা কিন্তু পাচ্ছে, সে তার থেকেও খানিকটা দূরে, বেশ খানিকটা দূরে সে শব্দটা পাচ্ছে। মানে মোটামুটি হবে তার থেকে প্রায় 20-25 ফিট দূরে, মানে ওই যে ডিস্টেন্সটা উপরে যেরকম ছিল সেরকম ডিস্টেন্সই আছে, কিন্তু আস্তে আস্তে মনে হচ্ছে ডিস্টেন্সটা তার সামনের দিকে পড়তেছে। তো এরকম শব্দ শুনতে শুনতে সে কুয়াশার মধ্যে হাঁটতেছে এবং সে কোনো আলো পাচ্ছে না এবং বুঝতে পারছে যে উপরে যে চাঁদ আছে সেটা মেঘের আড়ালে, সুতরাং আকাশের যে মেঘগুলা সেগুলো আলোকিত হয়ে রয়েছে, মানে অ্যাজ ইফ তার মাথার উপরে একটা মেঘের ছাদ যেটা একটু আলোকিত আর চারিপাশে কুয়াশা। তো সেই আলোতে কুয়াশাটাও জানি কেমন একটা ফিকে টাইপের একটা রং ধারণ করছে। তো সে কিছু বুঝতে পারতেছে না এবং ঠান্ডাটা মনে হয় একটু বেড়ে গেছে। সাধারণত কুয়াশা পড়লে ঠান্ডা কমে যায়, কিন্তু তার কাছে মনে হচ্ছে ঠান্ডাটা একটু বেশি পড়ছে। তো যাই হোক, শব্দটা সে শুনতেছে এবং এই শব্দের জন্যই কিন্তু সে লাইট বের করে জ্বালাচ্ছে না, চিন্তা করছে সামনে যদি কেউ পড়ে যায় তো নেহাত সমস্যা আছে তার। এটা চিন্তা করে সে আস্তে আস্তে হাঁটতেছে, আবার ভয়ও পাচ্ছে যে আবার পাটা মানে বেগতিক ভাবে না পড়ে। তো সে খেয়াল করলো যে তার একদিকে রেলিং, তো রেলিংটা সে বুঝতে পারলো যে এখানে রেলিং আছে, হাত ধরলো রেলিং দিয়ে, রেলিংটা ধরলো হাত দিয়ে আর কি, মানে হাত দিয়ে রেলিংটা ধরলো এবং হাত দিয়ে রেলিংটা ধরার পরে সে বুঝতে পারতেছে যে আমি মানে রেলিং এর ওই পারে হচ্ছে নিচু আরো খাদ, আর আমি যাচ্ছি সোজা। এবং এখন মাঝে মাঝে যখন যাচ্ছে তখন মাঝে মাঝে সে কুয়াশা সরে গিয়ে দূরের গাছগুলা দেখতেছে এবং সে আকাশের আলো পড়াতে আরো ভয়ঙ্কর লাগতেছে। তো একটা জায়গায় যে সে দেখলো কুয়াশাটা বেশ ফিকে হয়ে গেছে এবং যে জায়গাটায় সে এসে পড়ছে সেটা হচ্ছে তার সামনে, তার থেকে বেশ খানিকটা সামনে, এখনো প্রায় 15-20 ফিট দূরে সেই যে ক্যাসেলে ঢোকার গেটটা, মানে বড় গেটটা, এবং গেটটার পরে হালকা কুয়াশা আর আকাশের আলোতে মনে হচ্ছে একটা রাস্তা, প্যাসেজওয়ে রাস্তা, মানে ঢোকার যে রাস্তাটা সেটা দেখা যাচ্ছে এবং বেশ ভৌতিক হয়ে আছে। মানে দেখেই মনে হচ্ছে বেশ ভৌতিক একটা জায়গা, মানে বোঝা যাচ্ছে যে কুয়াশা আর হালকা আলোতে ঢাকা একটা রাস্তা এবং সামনে বড় গেটটা দেখা যাচ্ছে এবং ওই গেটটা যে ভিতরে ঢুকে গেছে পেছনে একটা বিশাল ভৌতিক অবকাঠামো, মানে বিশাল বিল্ডিং, ক্যাসেলের বিভিন্ন অংশগুলো দেখা যাচ্ছে এই হালকা আলোতে কুয়াশায় ঢাকা অবস্থা, একটা আবছা আলো ছায়ার মতো, মাঝে মাঝে কুয়াশা সরে যাচ্ছে আসতেছে, এরকম একটা অবস্থা। বেশ পুরো রাস্তাটা কিন্তু ফাঁকা, এরকম একটা অবস্থা। তো সেই শব্দটা কিন্তু পাচ্ছে একদম লোহার সাথে লোহা ঘষার মতো, খড়খড় 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 করে একটা শব্দ হচ্ছে। তো সে চিন্তা করছে কিসের শব্দ। একটু পরে সে খেয়াল করলো যে একটা আর্মার পরা মানুষ, মানে আর্মার, পুরো আর্মার, মানে মেটাল আর্মার পরা মানুষ, মানে হাতে পায়ে যদি আর্মার পরা থাকে এরকম আর্মার পরা একটা মানুষ ওই যে কুয়াশার মধ্যে যে রাস্তাটা, ক্যাসেলের ভেতরে ঢোকার যে রাস্তাটা, ওইটাই ধরে আসতেছে এবং সেটারই শব্দ হচ্ছে। এবং এটা যখন আরো কাছে এসে পড়লো সেই প্রত্যেকটা স্টেপের শব্দ হচ্ছে মাটিতে পড়া, মানে মাটিতে বা ও মানে পাথরের মেঝে, তো সেখানে যে আর্মারের পাগুলো পড়তে সেটার যে শব্দ সেটা। তো সে ভয় পেয়ে গেছে খুব এবং মনে হচ্ছে যে সেই মানুষটা বা সেই সেই আকৃতিটা এদিকেই আসতেছে, তার দিকেই আসছে, কারণ সে দাঁড়ায় আছে সোজা গেটের। একটু পরে সে দেখলো এটা হাঁটতে হাঁটতে গেট পর্যন্ত চলে আসে, তার থেকে প্রায় এরকম 20-25 ফিট দূরে। এরপরে সে খুব অবাক হয়ে দেখলো যে গেটটাকে ভেদ করে সেই ক্যারেক্টারটা বের হয়ে আসলো। এখন আর তার একদমই সাহস হলো না, গন্থার ঘুরে ঝেড়ে একটা দৌড় দিল এখান থেকে এবং সে হিতহিত জ্ঞান শূন্য হয়ে দৌড়াইতেছে, সে বুঝতেছে না সে কোথায় যাচ্ছে। সে দৌড়ায় যাচ্ছে, তো একবার সে বুঝলো যে আমার এখন লাইট বের করা দরকার, আমি পড়ে যেতে পারি পাহাড় থেকে। সে একবার যে গ্রিলের সাথে ধাক্কাও খেলো, পাশের যে গ্রিল রেলিং, এবং তার পিছনে কিন্তু সে শব্দ পাচ্ছে সেই লোহার মানে লোহা খসা, মানে বুঝতেছে আর্মার পরা কেউ হেঁটে আসলে যেরকম সেরকম একটা শব্দ সে এখনো পাচ্ছে পিছনে, তার থেকে প্রায় ওরকম 20-25 ফিট দূরেই আছে শব্দটা। সে গ্রিলের সাথে ধাক্কা খেয়েছে, খেয়ে সে আবার সে গ্রিল মোটামুটি ধরতেছে আর দৌড়াচ্ছে দিক দিয়ে, বোঝার চেষ্টা করতেছে। সে বুঝতে পারছে যে সে এমন জায়গায় এখন ঢুকলো যে জায়গায় গাছ গাছালি চারিপাশে এবং সে পাথরের দেয়াল, এবং তার কাছে মনে হচ্ছে যে একটা অন্যরকম একটা মানে ভৌতিক জায়গায় সে আসছে এবং মানে মনে মনে সে চিন্তা করছে গড সেভ মি, মানে আমার আসলে এখন সে প্রচন্ড ভয় পেয়ে গেছে, কারণ কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না, বাতিটা জ্বালারও তার সাহস হইতেছে না, সে কি না কি দেখে। তো এক পর্যায়ে সে আসলে আর পারলো না, সে তার এখান থেকে লাইটটা ধরে ফেলছিল ব্যাগের থেকে বের করে, ফট করে লাইটটা মারলো। লাইটটা মারার পরেই সে খুব অবাক করে একটা কাণ্ড দেখলো, মনে হলো তার সামনে দিয়ে খুব ফ্যাকাশে চেহারার একটা নারী, এবং সেই নারীটার মধ্যে একটা গাউন পরা ছিল, নারীটা একটা গাউন এবং মেডিভেল এইজের একটা গাউন সেটা পরা, খুব ফ্যাকাশে চেহারার, মানে মনে হচ্ছে যে একদম রক্ত নাই,
এবং কেমন যেন মনে হলো খুব দ্রুত, মানে ইটস এ ম্যাটার অফ লাইক আ সেকেন্ড অর ফ্লিক, শাট করে তার লাইটটা পড়ার সাথে সাথে রাস্তা ক্রস করে চলে গেল ওই পাশে উডসের মধ্যে, মানে গাছপালার মধ্যে। তো সে গাছপালার দিকেও লাইট মারছে, সেখানে আর কিচ্ছু দেখতে পায়নি। সে পুরো রাস্তাটার সামনে ফাঁকা, কুয়াশা। তো গুন্থার দৌড়াচ্ছে, প্রচন্ড স্পিডে দৌড়ানো শুরু করলো, যত তার গায়ে জোর আছে ওখানে দৌড়াচ্ছে, এবং সে মনে মনে বলছে গড সেভ মি বলে দৌড়াচ্ছে সে ওদিক দিয়ে। আর পিছনে কিন্তু শব্দটা আসতেছে, অনেক দূর পর্যন্ত আসতেছে, এবং সে শব্দ পাচ্ছে। একটু পর তার কানের পাশ দিয়ে একটা বাতাস চলে গেল, খুব খুব দ্রুত একটা বাতাস, একটা দমকা বাতাস তার কানের ঠিক পাশ দিয়ে সং করে পাস করলো। মনে হলো কেউ একজন একটা মর্নিং করে, মানে একটা শব্দ করে তার কানের পাশ দিয়ে কোনো মানুষ যদি পার হয়ে যায় ঠিক কানের পাশ দিয়ে, লাইক হুই এরকম একটা শব্দ করে তার কানের পাশ দিয়ে চলে গেল। তো গুন্থার প্রচন্ড ভয় পেয়েছে, সে কোনো আসলে কেয়ার করতেছে না, সে ধীরে দৌড়াইতেছে, এবং দৌড়াইতে দৌড়াইতে এক সময় সে দেখলো সে যেই রাস্তা দিয়ে ঢুকছিল, মূল যে রাস্তাটা সেখানে এই এলাকায় ঢুকছিল, সেখানে বের হয়ে আসছে। সেখানে বের হয়ে এসেও সে থরথর করে কাঁপতে কাঁপতে দৌড়াচ্ছে, দৌড়াইতে দৌড়াইতে সে একসময় সে মেইন রোডে এসে পড়লো। এখন মেইন রোডে কিন্তু আলো আছে, মেইন রোডে আলো আছে, কিন্তু গাড়ি ঘোড়া নাই। সে তারপরও নিজের মতো আন্দাজে চলা শুরু করলো, এবং কোনো কারণে সে প্রচন্ড রকম ঘামতেছে, মানে প্রচন্ড, তার ভেতরে সোয়েট শার্ট ঘেমে একদম নিয়ে গেছে, উপরে জ্যাকেট পরা। তো যাই হোক, সে হাঁটতেছে এবং সে পাগলের মতো প্রলাপ বকতেছে, কিচ্ছু তার কোনো খেয়াল নাই। তো সে ডানে বামে তাকাচ্ছে, কিচ্ছু নাই, গাড়িও তখন চলতেছে না। তো অনেকক্ষণ পর সে দেখলো যে একটা শব্দ পাচ্ছে, তাকায় দেখলো দূরে একটা ট্রাক আসতেছে, পিক আপ ট্রাক। তো সে এরকম হাত দেখাচ্ছে, এরকম করে তার হাতের মানে ফ্ল্যাশ লাইটটা এরকম নাড়তেছে আর এরকম হাত দেখাচ্ছে। তো দেখলো যে পিক আপ ট্রাকটা চলে আসলো কাছে। ওইটা একটা ডজের ট্রাক ছিল, মানে একটা ডজের বড় ট্রাক, এবং ডজ কোম্পানির ট্রাক, এটাও তার মনে আছে। সে ট্রাক এসে তার পাশে ডজ র্যাম একটা ট্রাক এসে থামলো। থামার পরে ভেতর থেকে যেই মানুষটা উইন্ডো রোল করে তাকে বললো কি সমস্যা। তো সে তাকে বলতেছে, তাদের ওই জার্মান ভাষায় সে উত্তর দিচ্ছে আর কি, যে আমি এরকম ডজ ভাষায় আর কি, তার ডজ ভাষায় বলতেছে যে আমি এখানে সমস্যা পড়ছে, আমাকে এই সামনে এই গ্যাস স্টেশনে পেট্রোল পাম্পে নামায় দাও। তো লোকটা কিছুক্ষণ চিন্তা করে তাকে বললো যে উঠে গেট খুলে দিল। তো সে উঠে বসে থরথর করে কাঁপতেছে। লোকটা বলছে কি সমস্যা, তুমি কোথায় গেছিলা? তো সে বলতেছে আমি এখন তোমাকে কিছু বলতে পারবো না, ইট ইজ পার্সোনাল, এটা পার্সোনাল। তো লোকটা আবার তাকে বলতেছে তাদের ভাষায় যে আই হোপ নাথিং ব্যাড, নাথিং ইলিসিট, মানে কোনো অবৈধ কোনো কিছু তোমার সাথে নাই, হ্যাঁ, আই হোপ ইউ আর নট ক্যারিং এন ইলিসিট ড্রাগ অর সামথিং। সে বলছে নো, সে তাকে মেক শিওর করতেছে যে আমার কাছে কোনো ড্রাগস নাই, কিচ্ছু নাই, আমি ইলিগাল কিছু করি নাই, সো প্লিজ জাস্ট ড্রপ মি দেয়ার, মানে সে রিকোয়েস্ট করছে তাদের ডয়েজ ভাষায়। তো তাকে লোকটা এক পর্যায়ে, মানে লোকটা শুধু তার দিকে তাকাচ্ছে বারবার, তাকাইতে এক সময় সেই পেট্রোল পাম্পের কাছে চলে আসলো এবং এসে তাকে ওখানে নামাই দিল আর কি। তো সে অনেক ধন্যবাদ দিয়ে লোকটাকে হেঁটে গেল, যে দেখলো যে পেট্রোল পাম্পটা রাতে মানে খোলা থাকে, সেটা শুধু উইন্ডো সার্ভিস থাকে, মানে সেটার মূল বন্ধ, কম্পাউন্ড বন্ধ। তার খুব পিপাসা লাগছিল, তো সে উইন্ডোতে যে বলে যে আমাকে পানি দাও, পানি চায় লোকটার কাছে। তো লোকটা পানি বোতল দেয়, সে বোতল একটা কিনে সে পানি খায়, ঢকঢক করে পানি খায়। পানি খেয়ে সে তার নিজের গাড়িতে যায়, যে গাড়ি নিয়ে ওখান থেকে রওনা দেয়, এবং রওনা দিয়ে সে মানে অনেকটা ধাতস্থ হয়, নিজের গাড়িতে ওঠার পরে ধাতস্থ হয়, এবং সে এক সময় যে পৌঁছায় আর কি তার বাসায়, এবং সে ওই সময় আর তার কিছুই খেয়াল নাই। সে কোনো মতে তার বাসায় যে ঘুমা যায়, এবং ঘুমের মধ্যে খুব দুঃস্বপ্ন দেখে। সে দুঃস্বপ্ন দেখে যে তাকে সে তার নিজের বাসায় আছে, এবং সে দেখতে থাকে স্বপ্নের মধ্যে যে তাকে ওইরকম একটা আর্মার পরা কেউ এসে তাকে চেপে ধরছে, গলা চেপে ধরছে, এবং শ্বাস নিতে পারতেছে না সে। যাই হোক, অনেক কষ্টে তার মানে ভাঙে। সে আসলে কাইন্ড অফ স্লিপ প্যারালিসিস এর মতো হয়ে গেছিল তখন, অনেক কষ্টে সে ভাঙে, এবং সে জানে যে স্লিপ প্যারালিসিস থেকে মানুষ মারাও যায় অনেক সময়। তো সেটা সে জানতো, বাট সে বলছে যেটা মানে গড সেভড হিম, সে বেঁচে গেছে। তার ঘুম ভেঙে যায় আর কি, সে কথা বলতে পারে তখন। তো যাই হোক, পরদিন গুন্থার তার যেই বন্ধু তাকে ওই ক্যাসেল সম্বন্ধে বলছিল, তার সাথে দেখা করে বলে যে তোমরা যে মনে করো যে এগুলা সব হোক্স বা সামথিং, এটা মিথ্যা কথা, কারণ আমি নিজে ওই ক্যাসেলে যে এরকম ঘটনার সম্মুখীন হয়েছি। তো বন্ধুরা খুব আশ্চর্য হয়ে শুনে বলে যে গুন্থার জিজ্ঞেস করে যে তোমরা কি মানে বলে যে এই ওই ক্যাসেল যে হন্টেড, এই সম্পর্কে তোমাদের কি মানে কথা তোমরা শুনছো, যেটাকে তোমরা বলতেছো হোক্স, বা তোমরা বলতেছো এটা অতিরঞ্জিত বা এক্সাজুরেট করছে মানুষ, এরকম কিছু। বলে যে না, আসলে ব্যাপারটা কি, ওইটা ক্যাসেল সম্বন্ধে একটা কথা প্রচলিত আছে
যে ওই ক্যাসেলে অনেক বছর আগে, কয়েকশো বছর আগে, এক্সাক্ট ডেটটাও লিখছে, আমি ওটা বলবো না, বোঝাচ্ছে যে ওইখানে সেই ক্যাসেলের মালিকের একজন মেয়ে ছিল, সেই সময়কার মালিকের মেয়ে, এবং সে ওখানে থাকতো এবং সে খুব সুন্দরী ছিল। সেখানে ঘোরাফেরা করতো, খেলতো, মানে তার মতো সময় কাটাইতো। ওয়েন শি গ্রিউ ইয়াং, ভালো সময় কাটাইতো সেইখানে। তো তার বাড়িতে একটা ডিনারের দাওয়াত হয় এবং সেই ডিনারের দাওয়াতে সেখানকার পার্শ্ববর্তী একটা এলাকার আরেকজন মানে এরকম ধনী মানুষ, ল্যান্ডলর্ডের ছেলেও আসে, এবং সেই ল্যান্ডলর্ডের ছেলেটা এসে তার সাথে মানে কথা বলতে বলতে একটা জায়গায় গিয়ে তার সাথে কিছু মিসবিহেভ করে, দুষ্টুমি করে বা কোনো দুষ্টুমি করে, এবং সেটার ফিডব্যাকে তার সাথেও সেই মেয়েটা যে ছিল সেও তার সাথে রুড বিহেভিয়ার করে বা তাকে সেরকম জবাব দিয়ে দেয় আর কি। তো তার ফলে ওই যে লোকটা, সে তার সাথে আরো বেশি মিসবিহেভ করে, এবং যেটা নাকি তাদের সহ্য হয় না, এবং তারা তাকে বের হয়ে যেতে পারে ওই লোককে বাসার থেকে, এবং সেই লোকটা চলে যায় বাসা থেকে চলে যায়। তাদের পারিবারিক একটা কোন্দল সৃষ্টি হয়, এবং পরবর্তী একটা সময় সেই বাড়ির পুরুষরা যখন বাইরে গেছে, একটা দিন সেখানে শিকারে গেছিল তারা, এবং সেই দিন সেই বাড়িতে সেই ক্যাসেল এরিয়াতে তারা ওই যে সেই জমিদার অপমানিত হয়ে চলে গেছিল, সে ওই মেয়েটার দ্বারা অপমানিত হয়ে বা মেয়েটার ফ্যামিলির দ্বারা অপমানিত হয়ে সেই এখানে অ্যাটাক করে, এখানে আক্রমণ করে পুরা তাদের ক্যাসেলে। এবং আক্রমণের সময় এই মেয়েটা অনেক সাহসী ছিল, এবং সে সাহসী থাকার কারণে সে যেটা করে, সে তার আর্মার পরে তার ভাইয়ের আর্মার পরে সে নেমে যায় প্রতিহত করার জন্য। আর ওই যে আরেকজন ল্যান্ডলর্ড এখানে আসছিল, একটা কেন্ট, সে যখন আসছিল, সে এসে প্রথমেই এরকম আর্মার পরা একজনকে দেখে সে মনে করে এটা অন্য একজন এখানকার যোদ্ধা বা সামথিং। সে তাকে প্রচন্ড রকম আক্রমণ করে, এবং আক্রমণের প্রথম আঘাতেই মেয়েটা ওই জায়গায় মারা যায়। তো মেয়েটা মারা যাওয়ার পর থেকে নাকি মানে খুবই ভয়ঙ্কর একটা অবস্থা, মানে মারা যাওয়ার পর ওই লোকটাও যখন বুঝে যে সে ওই মেয়েটাকেই মেরে ফেলছে যার সাথে, তো সে আত্মদহনে ভুগে আর কি, নিজের মধ্যে খুবই গিল্টি একটা ফিল হয়, তার একটা গিল্ট চলে আসে তার ভিতরে, এবং সে মানে চরম তার গিল্টি ফিলিং থেকে সে ওখান থেকে চলে যায়। এবং এরপর থেকে নাকি অনেকেই বেশ কয়েক বছর পর থেকে অনেকেই রাতের বেলা দেখতো ওই প্রাসাদে ওই মেয়েটা ওই পরে তার সেই আর্মার পরে চলাফেরা করে, এবং অনেকেই দেখতো সেই মেয়েটার আর্তচিৎকার শুনতো। অনেকে দেখা যেত যে একটা বাচ্চার মানে কথাবার্তা বা দেখা যেত একটা বাচ্চার শব্দ শুনতো চারিপাশে, ক্যাসেলের চারিদিকে শুনতো। তো এরকম কথাই নাকি প্রচলিত আছে, এবং সবাই নাকি ওখানে ভয় পেত। এখানকার যারা মানুষজন যে প্রাসাদের আশেপাশে থাকতো তারা নাকি ভয় পেত। তারা তো পরবর্তীতে ওখানে রাতে থাকাটাই ছেড়ে দেয়, এবং আস্তে আস্তে তো মানে টাইম পার হয়, টাইম আফটার টাইম মানুষ চলে যায়, এবং এই ভয়ের ব্যাপারগুলো নাকি ক্যাসেলে রয়ে যায়। এবং তারা বলে যে এখনো প্রচলিত আছে যে ক্যাসেলের মধ্যে এরকম কিছু ঘটে, রাতের বেলা এখনো মানুষ শব্দ শুনে, এবং এই কারণেই রাতে কেউ থাকে না। এবং এটা নাকি শোনে অবভিয়াস, যেই রাতের বেলা ওদিকে গেছে সেই নাকি এই ধরনের শব্দ শুনছে। আজকের ঘটনাটি পাঠিয়েছেন রংপুরের একজন শ্রোতা। নিরাপত্তার স্বার্থে তার নাম পরিচয় গোপন রাখা হয়েছে। তিনি লিখেছেন, ভাই, আমি কোনোদিনও ভূত প্রেত বিশ্বাস করতাম না, কিন্তু 2023 সালের সেই এক রাত আমার পুরো জীবন বদলে দিয়েছে। আজও মাঝরাতে অ্যাম্বুলেন্সের সাইরেন শুনলে আমার বুক কেঁপে ওঠে। আমি তখন একটি বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ছিলাম। রাত তখন প্রায় 2:20। হাসপাতালের জরুরি বিভাগ থেকে কল এলো, একটি মরদেহ 65 কিলোমিটার দূরের একটি গ্রামে পৌঁছে দিতে হবে। আমার সঙ্গে ছিলেন হাসপাতালের ওয়ার্ড বয় রফিক। মর্গ থেকে যখন লাশটি বের করা হলো, তখন থেকেই অদ্ভুত একটি বিষয় চোখে পড়ল। মরদেহটি পুরো সাদা কাপড়ে মোড়ানো, কিন্তু স্ট্রেচারের নিচে টপ টপ করে পানি পড়ছে। আমি ভাবলাম হয়তো বরফ গলছে, কিন্তু রফিক ফিসফিস করে বলল, ভাই, এই লাশে তো বরফ দেওয়া হয়নি। কথাটি শুনেই আমার বুকটা কেমন জানি ঠান্ডা হয়ে গেল। আমরা অ্যাম্বুলেন্সের পিছনের দরজা বন্ধ করে রওনা দিলাম। শহরের আলো পেছনে পড়ে রইল, সামনে শুধু অন্ধকার রাস্তা, আর দূরে
দূরে কুয়াশা। প্রায় 40 মিনিট যাওয়ার পর হঠাৎ পিছন থেকে কেমন জানি শব্দ হলো। আমি রিয়ার মিরর দিকে তাকালাম, দেখলাম কেউ নেই। রফিক বলল, ভাই গাড়ি থামাবেন না? আমি বললাম, হয়তো স্ট্রেচার নড়ছে। কিন্তু ঠিক তখনই আবার ওই একই শব্দটি আরো জোরে। মনে হচ্ছিল কেউ যেন ভিতর থেকে দরজায় আঘাত করছে। আমি সাহস করে গাড়ি থামালাম, দুজনে মিলে পেছনে দরজা খুললাম। দেখে আমার শরীর অবশ হয়ে গেল। স্ট্রেচারের বেল্ট ছিঁড়ে গেছে, কিন্তু মরদেহটি আগের জায়গায় নেই। আমি আর রফিক দুজনেই কয়েক সেকেন্ড কোনো কথা বলতে পারছিলাম না। স্ট্রেচার খালি, কিন্তু অ্যাম্বুলেন্সের ভিতরের বাতাস ঠান্ডা বরফের মতো হয়ে গেছে। আমি কাপা গলায় বললাম, লাশটি কোথায় গেল? রফিক কোনো উত্তর দিল না। তার আঙ্গুল কাঁপতে কাঁপতে অ্যাম্বুলেন্সের এক কোণার দিকে ইশারা করলো। আমি তাকিয়ে দেখি সাদা কাপড়ে মোড়ানো মরদেহটি স্ট্রেচারে নেই। সে গিয়ে দাঁড়িয়ে আছে পেছনের একবারে কোণায়, যেন কেউ তাকে সেখানে দাঁড় করে রেখেছে। কিন্তু মৃত মানুষের তো দাঁড়িয়ে থাকার কথা না। আমার চোখের পলক ফেলতেই ধপ করে সেটি আবার মেঝেতে পড়ে গেল। রফিক চিৎকার করে উঠল, ভাই দরজা বন্ধ করেন, এখান থেকে চলে যাই। আমরা কোনো রকম মরদেহটি আবার স্ট্রেচারের বেঁধে দরজা বন্ধ করে দিলাম। গাড়ি চালিয়ে আবার দ্রুত রওনা দিলাম। 5 মিনিটও যায়নি, অ্যাম্বুলেন্সের ভেতর থেকে আবারও কেমন জানি শব্দ ভেসে এলো। মনে হচ্ছিল কোনো বৃদ্ধ মানুষের শুকনো হাসির মতো। রফিকের মুখ ফ্যাকাশে। সে বলল, ভাই আপনি শুনছেন? আমি কোনো উত্তর দিলাম না, কারণ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। সামনের যাত্রীর সিটে ঠিক পিছন থেকে কেউ ধীরে ধীরে বলল, আমাকে নামিয়ে দাও। আমি হঠাৎ ব্রেক ধরলাম। চারদিকে গভীর অন্ধকার, রাস্তার দুই পাশে বিশাল গাছ, একটিও মানুষ নেই। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের সাইলেন নিচ থেকেই কেন জানি না আবার বেজে উঠল। আমি তো সাইলেন চালু করিনি। ড্যাশবোর্ডের সব লাইট একসঙ্গে জ্বলতে নিভতে শুরু করলো। ইঞ্জিন হঠাৎ করে বন্ধ হয়ে গেল। আর সেই নিস্তব্ধতার মধ্যে পিছন থেকে আবারও শোনা গেল একই শব্দ। মনে হচ্ছিল কেউ ভিতর থেকে বের হতে চাচ্ছে। আমি ধীরে ধীরে পিছনের মিররের দিকে তাকালাম। পিছনে যা দেখলাম তা দেখে আমার শরীর সমস্ত রক্ত যেন জমে গেল। স্ট্রেচারে শুয়ে থাকা কাপড়ে মোড়া মানুষটি এবার বসে আছে, আর তার মুখ ধীরে ধীরে আমার দিকেই যেন ঘুরছে। আমি আয়নায় তাকিয়ে জমে গেলাম। তার মুখটি কোনোভাবেও দেখা যাচ্ছিল না। সাদা কাপড়ের ভাঁজের নিচে শুধু অন্ধকার। তারপর সে খুব ধীরে ধীরে ডান হাতটা তুলল, আঙ্গুল দিয়ে ইশারা করল, পেছনে তাকিও না, পিছনে তাকাবো না। কেন? ঠিক তখনই রফিক কাপা গলায় বলল, ভাই সামনে তাকান, সামনে। আমি দ্রুত উইন্ডশিটের দিকে তাকালাম। রাস্তার মাঝখানে একজন নারী দাঁড়িয়ে, সাদা কাপড় পরা, দীর্ঘ চুল, মুখ ঢেকে রেখেছে। তিনি একদম নড়ছেন না। আমি ব্রেক করতেই নারীটি কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। কিন্তু ব্রেকের ধাক্কায় অ্যাম্বুলেন্সও বন্ধ হয়ে গেল। চারদিকে নিস্তব্ধতা, শুধু দূরে শিয়ালের ডাক। আমি আবার গাড়ি স্টার্ট দিতে গেলাম, কাজ হচ্ছে না। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের পিছন থেকে কারো হাঁটার শব্দ পাচ্ছিলাম, যেন খালি পায়ে কেউ ধীরে ধীরে গাড়ির চারপাশে হাঁটছে। রফিক জানালার কাছ দিয়ে বাহিরে তাকিয়ে হঠাৎ চিৎকার করে উঠল, ভাই ওটা মানুষ না,
আমি তাকিয়ে দেখি অন্ধকারের মতো অন্তত 7 থেকে 8টি কালো অবয়ব দাঁড়িয়ে আছে। তাদের উচ্চতা মানুষের চেয়ে অনেক গুণ বেশি। কেউ নড়ছে না, শুধু সবাই অ্যাম্বুলেন্সের দিকেই তাকিয়ে আছে। হঠাৎ অ্যাম্বুলেন্সের ভিতর থেকে সেই কাপড়ে মোড়া দেহটি গলা শোনা গেল, দরজা খুলবে না, ওরা আমাকে নিতে এসেছে। আমার হাত পা যেন ঠান্ডা হয়ে গেল। ঠিক সেই মুহূর্তেই পিছনের দরজায় প্রচণ্ড জোরে কেউ আঘাত দিল, তারপর আরেকটা, এরকম 2টা আঘাত দিল। মনে হচ্ছিল বাইরে থাকা কালো অবয়বগুলো জোরে জোরে দরজা খুলতে চাইছে। আর ভিতরে বসে থাকা কাপড় মোড়া মানুষটি ধীরে ধীরে হাসতে শুরু করলো। সেই হাসির শব্দ আমি কোনোভাবেও ভুলতে পারতেছিলাম না। বাইরে একের পর এক আঘাত পড়ছে। মনে হচ্ছিল আর কয়েক সেকেন্ডের মধ্যেই অ্যাম্বুলেন্সের দরজা ভেঙে যাবে। আমি আর রফিক ভয়ে একে অপরের দিকে তাকিয়ে আছি। ঠিক তখনই পিছন থেকে সেই কণ্ঠ আবারও শোনা গেল, ভয় পেও না, ওরা আমাকে নিতে এসেছে, কিন্তু আজ আমাকে নিতে পারবে না। কণ্ঠটা শান্ত কিন্তু অস্বাভাবিক ঠান্ডা। হঠাৎ অ্যাম্বুলেন্সের বাতাসের পচা মাটির গন্ধ মনে হচ্ছে যে ছড়িয়ে পড়ল। শ্বাস নেওয়াই কঠিন হয়ে গেল। আমি সাহস করে পেছনে তাকালাম। এবার কাফনের কাপড় একটু সরে গেছে, কিন্তু মুখের জায়গায় মানুষের মুখ নেই। মনে হচ্ছিল যেন গভীর কালো অন্ধকার, সেখানে কোনো চোখ নেই, কোনো নাক নেই, শুধু শূন্যতা। ঠিক তখনই ড্যাশবোর্ডের বন্ধ হয়ে যাওয়া রেডিও আবারও নিচ থেকে কেন জানি না চালু হয়ে গেল, কিন্তু কোনো গান নেই, শুধু একটা কর্কশ কণ্ঠ বারবার বলছে, পালাও পালাও পালাও। হঠাৎ ইঞ্জিন নিজে থেকে স্টার্ট নিল। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, পুরো গতিতে অ্যাম্বুলেন্স চালিয়ে দিলাম। পিছনে তাকানোরও সাহস নেই। প্রায় 15 মিনিট পর আমরা গ্রামের কবরস্থানের কাছে পৌঁছালাম। কিন্তু সেখানে গিয়ে দেখি যে পরিবার মরদেহ নেওয়ার কথা তাদের একজনও আসেন, বরং কবরস্থানের বৃদ্ধ পাহারাদার আমাদের দেখে অবাক হয়ে বললেন, তোমরা এত রাতে কাকে নিয়ে এসেছো? আমি কাগজটা হাতে দিলাম। তিনি কাগজ দেখে ফ্যাকাশে হয়ে গেল। তারপর কাপা গলায় বললেন, এই নামের মানুষ তো 3 দিন আগেই দাফন হয়েছে। আমার হাত থেকে কাগজ মাটিতে পড়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে অ্যাম্বুলেন্সের পিছনের দরজাটা ধীরে ধীরে নিজে থেকে খুলতে শুরু করল। আমি, রফিক আর কবরস্থানের বৃদ্ধ পাহারাদার 3 জনেই কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। অ্যাম্বুলেন্সের ভিতরে তাকিয়ে দেখি স্ট্রেচার খালি, সাদা কাপড়টা শুধু পড়ে আছে। মনে হচ্ছে কিছুক্ষণ আগেও সেখানে কেউ শুয়েছিল। ঠিক তখনই কবরস্থানের ভিতর থেকে একটি শব্দ ভেসে আসলো। বৃদ্ধ পাহারাদার কাপা গলায় বললেন, এই শব্দ আমি আগে শুনেছি, কিন্তু আজ আবার কেন? আমরা 3 জন টর্চ জ্বালিয়ে শব্দের দিকে এগোলাম। কবরের সারির একবারই শেষ প্রান্তে গিয়ে দেখি একটি পুরনো কবরের উপরের মাটি নিচ থেকেই নড়ছে। হঠাৎ মাটির ভিতর থেকে একটি কালো হাত ধীরে ধীরে বেরিয়ে এলো। রফিক ভয়ে চিৎকার করে দৌড় দিল। আমি আর বৃদ্ধ পিছনে সরে এলাম। ঠিক তখনই সেই হাতটি আবার মাটির নিচে চলে গেল। চারদিকে আবার নিস্তব্ধতা। বৃদ্ধ ফিসফিস করে বললেন, আজ থেকে বহু বছর আগে এই রাস্তায় একটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় পড়েছিল। চালক, ওয়ার্ড বয় আর একজন মৃতদেহ, 3 জনেই আগুনেই পুড়ে যায়। এরপর থেকে মাঝে মধ্যে গভীর রাতে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স এই রাস্তায় নাকি দেখা যায়। যারা তার পিছু নেয় তাদের সবাই আর বাড়ি ফিরতে পারেন। আমার শরীর শিউরে উঠল। আমরা দ্রুত অ্যাম্বুলেন্সে ফিরে এলাম। ইঞ্জিন চালু করতে হঠাৎ মোবাইলে সময় দেখলাম 2টা 40 মিনিট।
কিন্তু আমরা তো অন্তত 2 ঘন্টা ধরে এসব ঘটনার মধ্যে ছিলাম। হাসপাতালে ফিরে সব ঘটনা খুলে বললাম। দায়িত্বে থাকা একজন প্রবীণ কর্মচারী দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমরা যে অ্যাম্বুলেন্সটা নিয়েছিলে সেটাই সেই দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুলেন্স, মেরামত করে আবার চালানো হচ্ছে। কিন্তু প্রতি বছর কয়েকটি রাত অদ্ভুত সব ঘটনা ঘটে। সেদিনের পর থেকে আমি আর কখনো রাতের শিফটে অ্যাম্বুলেন্স চালাইনি। আজও মাঝরাতে দূরে কোথাও অ্যাম্বুলেন্সের সাইরেন শুনলে আমার বুক কেঁপে ওঠে, কারণ আমি জানি সব অ্যাম্বুলেন্স জীবিত মানুষ বহন করে না। কিছু কিছু অ্যাম্বুলেন্স এখনো তাদের শেষ যাত্রীকে খুঁজে বেড়ায়।